যারা বেগের ক্ষেত্রে বুঝতে পারে নাই তাদের জন্য বিষয়গুলোকে আমরা দ্রুতির ক্ষেত্রে একইভাবে আবার ব্যাখ্যা করার চেষ্টা করতেছি। যেখানে বলা আছে সময়ের সাপেক্ষে যে কোনো দিকে বস্তুর অবস্থান পরিবর্তনের হারকে দ্রুতি বলে। সময়ের সাপেক্ষে যে কোনো দিকে, এখানে দ্রুতি যেহেতু বলছি দূরত্ব, এই জন্য আমরা কি ইউজ করছি, যে কোনো দিকে কথাটা ব্যবহার করছি। ঠিক আছে, যে কোনো দিকে বস্তুর অবস্থান পরিবর্তন, যে কোনো দিকে বস্তুর অবস্থার পরিবর্তন, এই জিনিসটাকে আমরা কি বলি, দূরত্ব বলি। এটাকে আমরা কি বলি, দূরত্ব বলি। যে কোনো দিকে বস্তুর অবস্থানটাকে আমরা বলি কি, দূরত্ব। তো সেক্ষেত্রে যে কোনো দিকে বস্তুর অবস্থান কথার পরিবর্তে আমরা শুধুমাত্র এক কথায় সেটাকে কি বলতে পারি, দূরত্ব পরিবর্তন বলতে পারি। তাহলে সময়ের সাপেক্ষে বস্তুর দূরত্ব পরিবর্তনের হারকে দ্রুতি বলে। তাহলে আমরা কিভাবে চেঞ্জ করলাম, যে কোনো দিকে বস্তুর অবস্থান পরিবর্তনটাকে আমরা কি করলাম, দূরত্ব পরিবর্তন বললাম। কেন? তখন যে কোনো দিকে বস্তুর অবস্থানটা হচ্ছে দূরত্ব, আর ওইখানে নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানটা হচ্ছে কি, সরণ। ঠিক আছে, অবস্থান পরিবর্তনটাকে বলা হচ্ছে কি সরণ। ঠিক একইভাবে এই যে সময়ের সাপেক্ষে হার, যেটা তার মানে কি, সময়ের সাপেক্ষে যখন কোনো কিছুর হার পরিমাপ করা হবে তার মানে কি, একক সময়। এই কথাটার অর্থ হচ্ছে কি, একক সময়। তাহলে সময়ের সাপেক্ষে এবং এখানে হার, এই কথাটা পরিবর্তন করে এই দুইটা কথা তুলে দিয়ে আমরা কি লিখলাম, একক সময়ে। তাহলে একক সময়ে যে কোনো দিকে বস্তুর অবস্থান পরিবর্তনকে দ্রুতি বলতেছি। একইভাবে এই দুইটাকে আমরা কি করতেছি, চারে রূপান্তর করতেছি। কিভাবে, একক সময়ে ঠিক আছে, যে কোনো দিকে বস্তুর অবস্থান পরিবর্তন, এইটাকে তুলে দিয়ে আমরা কি বললাম, অতিক্রান্ত দূরত্ব বা শুধু দূরত্ব। যেমন এখানেও আমরা ওইভাবে লিখতে পারতাম, সময়ের সাপেক্ষে বস্তুর অতিক্রান্ত দূরত্বের হারকে দ্রুতি বলে। তো অতিক্রান্ত কথাটা এখানে আমরা ইউজ না করলে, যেমন একক সময়ে বস্তুর দূরত্বের পরিবর্তনকে দ্রুতি বলে। এখন শ্রুতি মধুরতার জন্য এখানে আমি অতিক্রান্ত দূরত্ব কথাটা নিয়ে আসছি। এটা জাস্ট শ্রুতি মধুরতার, কিন্তু বিষয়টা কি আশা করি বোঝা গেছে যে কিভাবে পরিবর্তনগুলো করছি। তাহলে চারটা সংজ্ঞা আসলে আলাদা আলাদা কোনো সংজ্ঞা না, একই সংজ্ঞার কি চারটা রূপ, এবং এই রূপগুলো কিভাবে পরিবর্তন হচ্ছে সেটা আমি দেখানোর চেষ্টা করলাম। এরপর আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে সমদ্রুতি। সমদ্রুতি এবং সমবেগ। সমদ্রুতি জিনিসটা কি, সমদ্রুতি হচ্ছে যদি কোনো বস্তু প্রতি একক সময়ে, বস্তু তার গতিপথের প্রতি একক সময়ে একই পরিমাণ দূরত্ব অতিক্রম করে, তখন সেটাকে বলা হচ্ছে। এবং দ্রুতির কথা যখন আমরা বলছি তখন কি, এই যে কোনো দিক কথাটাকে আমরা ইউজ করতেছি। আবার যখন সুষম বেগের কথা বলবো তখন বলতেছি যে নির্দিষ্ট দিকে চলমান বস্তুর প্রতি একক সময়ে একই পরিমাণ দূরত্ব অতিক্রম করে। ওখানে একই সংজ্ঞা, জাস্ট ওখানে যে কোনো দিকে, এখানে নির্দিষ্ট দিকে। তাহলে এখানে মেইন জায়গাটা হচ্ছে কি, প্রতি একক সময়ে একই দূরত্ব অতিক্রম করবে, অথবা প্রতি একই পরিমাণ দূরত্ব অতিক্রম করবে। তো এই জিনিসটা আসলে কি, এই জিনিসটাকে যদি আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পারি যে একটা বস্তু, মনে করো যে এই অবস্থানে প্রথমে ছিল, পরবর্তীতে সে কোথায় আসছে, এই বি অবস্থানে এখানে আসছে। এখন আসতে 10 সেকেন্ড সময় লেগেছে, আর এই দূরত্বটা মনে করি যে 20 মিটার। এখন জেনারেলি কি হয়, যদি রাস্তা ফাঁকা থাকে তাহলে একটা গাড়িতে যদি যায় তাহলে গাড়িটাকে একটা নির্দিষ্ট হয়ে যাবে, অর্থাৎ একই স্পিডে যাবে। মানে কি, একই স্পিড বা একই বেগ, ওইটাই বোঝাচ্ছে যে একই স্পিড বা একই দ্রুতি বা একই বেগটা কি জিনিস। যে এইখানে আমরা যদি প্রতি সেকেন্ডের কথা ইউজ করতে, তাহলে 10 সেকেন্ড, তাহলে আমরা যদি এটাকে 10 সেকেন্ডে যদি 10 ভাগ করতে চাই, 2 3 4 5 6 7 8 9 10, তো মোটামুটি যদি সম হয় তখন এই প্রত্যেকটা ভাগের মান কি হবে, এক ভাগ। অর্থাৎ প্রতি 1 সেকেন্ডে সে কয় মিটার করে যাচ্ছে, ভাগে 2 মিটার করে পড়তেছে। 10 সেকেন্ডে যদি 20 মিটার হয় তাহলে প্রতি 1 সেকেন্ডের ভাগে পড়তেছে কত, 2 মিটার করে, তাহলে 10 সেকেন্ডে 20 হবে। তাহলে এই জিনিসটা, অর্থাৎ প্রতিটা সেকেন্ডেই সে কি 2 মিটার করেই যাবে। পুরো রাস্তা জুড়ে আমরা যদি 1 সেকেন্ড করে ভাগ করি তাহলে দেখব প্রত্যেকটা সেকেন্ডেই সে কি 2 মিটার করে যায়।
তাহলে এই ধরনের সেটা যদি সোজাসুজি যায় তখন সেটাকে আমরা দ্রুতি বলবো, আর যদি আঁকা সোজা গেলে বেগ বলবো, আর আঁকা বাঁকা গেলে সেটাকে আমরা বলবো দ্রুতি। যদি সোজা দূরত্ব নিয়ে করি বেগ, আর আঁকা বাঁকা দূরত্ব গেলে এবং সেটাই যদি নেই তাহলে সেটা হচ্ছে কি দ্রুতি। তো যেটাই হোক, দ্রুতি হোক বা বেগ হোক, আমরা যদি এখানে সময় 1 সেকেন্ডে হিসাব করা হবে। এখানে সবসময় কি করা হবে, একক সময়ে মানে হচ্ছে 1 সেকেন্ডে। আমরা এসআই একক আছে একক সেকেন্ড, অনেক সময় মিনিটেও হিসাব করা হয়, অনেক সময় ঘন্টায়ও হিসাব করা হয়, কিন্তু জেনারেলি আমরা এসআই একক হিসাবে আপাতত সেকেন্ড দিয়ে হিসাব করা, হিসাব সেকেন্ড দিয়েই বোঝাচ্ছি জিনিসটা, যে 1 সেকেন্ডে, অর্থাৎ সে যত সেকেন্ডই যাক না কেন, আমরা ওই যাত্রাপথের যদি যে কোনো একটা সেকেন্ড নেই তাহলে দেখব ওই সেকেন্ডে এবং তার আগের সেকেন্ড, তার পরের সেকেন্ড, এরকম প্রত্যেকটা সেকেন্ডে সে একই পরিমাণ দূরত্ব অতিক্রম করবে। কিন্তু আবার ঘটনাটা তো এইরকমও হইতে পারে যে একজন ব্যক্তি ওই একই দূরত্ব, সেম দূরত্ব 20 মিটার দূরত্বই 10 সেকেন্ডেই সে এসেছে, 10 সেকেন্ডেই এসেছে, কিন্তু মাঝখানে সে কি করছে, প্রথম 5 সেকেন্ড সে কি করছে, প্রথম 5 সেকেন্ডে সে 5 মিটার আসছে। এইখানে এসে কি করছে, সে একটুখানি রেস্ট নিয়েছে। এখানে সে কি নিয়েছে, রেস্ট নিয়েছে, বা জ্যামে পড়ছে। জ্যামে পড়ে সে এখানে কি 2 সেকেন্ড সে কি করছে, 2 সেকেন্ড সে জ্যামে আটকা পড়ছে 5 সেকেন্ড পর। এটা হচ্ছে 5 সেকেন্ড। 5 সেকেন্ডে সে 5 মিটার গেছে, যাওয়ার পর 2 সেকেন্ড জ্যামে কি ছিল, আটকে ছিল, বা কোনো কারণে সে 2 সেকেন্ড এখানে দাঁড়াইছিল। তাহলে তার কিন্তু 7 সেকেন্ড, তার মানে কি এবার সে 7 সেকেন্ডে কয় মিটার গেল, মাত্র 5 মিটার। ওই তখন তার কারণ কি, ওই মাঝখানে 2 সেকেন্ডে সে কি করে নাই, কোনো দূরত্ব অতিক্রম করে নাই। ওই 2 সেকেন্ডে সে কোনো দূরত্ব অতিক্রম করে নাই। তাহলে এইখানে যদি আমরা দেখি, তাহলে এইখানে এই 5 সেকেন্ডের মধ্যে আবার সে কি প্রতি সেকেন্ডে 1 মিটার 1 মিটার করে মোট 5 মিটার সে 1 2 3 4 5 প্রতি 1 সেকেন্ডে সে 5 মিটার দূরত্ব গেছে। এখানে 6টা ভাগ হয়েছে। কিন্তু এই পরের যে 2 সেকেন্ড, এই 2 সেকেন্ড সে কি ছিল, বসেছিল, ঠিক আছে। তারপর সে কি করছে, তার আর 15 মিটার আছে। এই 15 মিটারের উদাহরণস্বরূপ পরের 5 সেকেন্ডে সে একটু, যেহেতু সময় নষ্ট করে ফেলছে, পরের 5 সেকেন্ডে সে কি করছে, একটু গাড়ির একটু জোরে গেছে, জোরে গিয়ে পরের 5 সেকেন্ডে সে 10 তাহলে পরের যে দেখা যাচ্ছে সে যেহেতু সময় নষ্ট করছে, এই জন্য সে পরের 10 সেকেন্ডে, আর 10 সেকেন্ডের মধ্যে 5 সেকেন্ড পরে দেখা গেছে সে 3 সেকেন্ডেই 10 মিটার চলে গেছে। আর লাস্ট যে 2 সেকেন্ড, এই 2 সেকেন্ডে সে 5 মিটার গেছে। তাহলে এখন যদি আমরা এখানে হিসাব করি, এইখানে কিন্তু সে প্রতি 1 সেকেন্ডে কি, এখানে যেমন 1 মিটার গেছে, এখানে কিন্তু প্রতি 1 সেকেন্ডে সে 1 মিটার যায়নি, প্রতি 1 সেকেন্ডে সে প্রায় 3 মিটারেরও বেশি গেছে। 3 তিরিকে 10কে যদি আমরা 3 দিয়ে ভাগ দেই তাহলে দেখা যাচ্ছে 3.33, অর্থাৎ দেখা যাচ্ছে এখানে প্রতি 1 সেকেন্ডে সে কি গেছে, 3.3 মিটার করে গেছে। আর এইখানে সে শেষ যে 2 সেকেন্ড আছে, শেষ 2 সেকেন্ডে সে 5 মিটার গিয়ে মোট 10 সেকেন্ডে সে কি করছে, 20 মিটার গেছে। তাহলে আমরা দেখলাম এইটুকু অংশে সে প্রতি 1 সেকেন্ডে 1 মিটার করে গেছে, এইটুকু অংশে সে প্রতি 1 সেকেন্ডে গেছে 3.33 মিটার, আর পরের এইটুকু অংশে সে দেখা গেছে প্রতি 1 সেকেন্ডে তার কত হয়েছে, 5 দুগুণে 2.5, 5কে 2 দিয়ে ভাগ দিলে 2.5 মিটার করে গেছে। তাহলে আমরা দেখলাম যে এই রাস্তায় সে কি করে নাই, প্রত্যেক সেকেন্ডে সে একই 10 সেকেন্ডে 20 মিটার গেছে, বাট প্রতি 1 সেকেন্ডেই সে একই পরিমাণ দূরত্ব অতিক্রম এখানে করে নাই। সে কখনো কম করছে, কখনো বেশি করছে, আর কখনো সে এখানে আবার মাঝখানে 2 সেকেন্ড সে কি করে নাই, দূরত্ব ওজাই দূরত্ব শেষে কোনোই দূরত্ব অতিক্রম করে নাই। হতে হলে মোট হলো কি 12 সেকেন্ড এখানে হয়েছে। তাহলে এখানে 10 সেকেন্ড না, তাহলে মোট 12 সেকেন্ড, এখানে 12 সেকেন্ডে সে 20 মিটার গেছে। তো আমরা যদি দেখি তাহলে এই রাস্তার ক্ষেত্রে সে প্রতি সেকেন্ডে সমান পরিমাণ দূরত্ব অতিক্রম করলো না, কিন্তু আগের যে রাস্তা আছে ওখানে সে প্রতি সেকেন্ডে কি একই দূরত্ব অতিক্রম করছে। তাহলে এখানে 2টা কেস গেল। তাহলে একটা বস্তু যদি
একটা রাস্তা একটা নির্দিষ্ট সময় অতিক্রম করে, তাহলে সে কি করতে পারে, ওই সময়ের প্রতি সেকেন্ডেই সে কি করতে পারে, তোমার একই পরিমাণ দূরত্ব অতিক্রম করে। তখন সেই জিনিসটাকে আমরা বলবো কি, সমবেগ বা সমদ্রুতি। তাহলে যদি আমরা দূরত্ব দিয়ে হিসাব করি প্রতি 1 সেকেন্ডে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করবো, তখন যদি একই হয় সেটাকে আমরা সমদ্রুতি বলবো। আর যদি এটা আমরা কি বেগ দিয়ে বা প্রতি একক সময়ে সরণ অর্থাৎ সোজা দূরত্ব যদি আমরা হিসাব করি, তখন সেটাকে আমরা বলবো কি সমবেগ। তো এইভাবেই তাহলে এখানে আমরা তাহলে বুঝতে পারলাম যে সমদ্রুতি জিনিসটা কি, সমবেগ কি, অসমদ্রুতি কি, অসমবেগ কি। তো আমি সমবেগের বা সমবেগের আরেকটা নাম হচ্ছে কি, সুষম বেগ। সমবেগের আরেকটা নাম আছে সুষমবেগ। এই দুটি একই জিনিস। তাহলে এটাকে ভিন্নভাবে সংজ্ঞা দেওয়ার চেষ্টা করছি, যে যদি চলার পথে কোনো বস্তুর বেগের মান অপরিবর্তিত থাকে, তাহলে প্রতি একক সময়ে দূরত্বের পরিমাণ যদি একই হয়, তাহলে সেই জিনিসটাকে আমরা বলতেছি কি, বেগের মান অপরিবর্তিত থাকা। ঠিক আছে। আর অন্যভাবে বলা যায় সময়ের সাপেক্ষে বস্তুর সরণের হার যদি একই থাকে, তাহলে নির্দিষ্ট দিকে প্রতি একক সময়ে একই পরিমাণ দূরত্ব অতিক্রম করা মানে হচ্ছে সময়ের হার কি, একই থাকা। তাহলে ওই পুরো জিনিসটাকে আমরা কি করছি, সরণের হার বলে রিপ্রেজেন্ট করছি। তখন আর ওই পুরাটাই বলার দরকার নাই। তাহলে সরণের হার যদি একই থাকে, তাহলে সেটাকে আমরা বলবো কি, সুষমবেগ বা সমবেগ। আর অসমবেগ হচ্ছে যদি কি হয়, প্রতি একক সময়ে সে একই পরিমাণ দূরত্ব অতিক্রম না করে, তাহলে সেটাকে আমরা অসমবেগ বলবো। তাহলে অসমবেগ জিনিসটা কি, তাহলে যদি অসমবেগ হচ্ছে যদি কোনো বস্তু নির্দিষ্ট দিকে চলমান কোনো বস্তু প্রতি একক সময়ে একই পরিমাণ দূরত্ব অতিক্রম না করে। শুধু ডিফারেন্সটা কোথায়, এই যে এইটুকু না যদি করে, তাহলে সে হচ্ছে কি অসমবেগ। অথবা ওই একই সংজ্ঞা যদি সরণের হার কি, চলার পথে কোনো বস্তুর বেগের মান পরিবর্তিত হয়, বেগের মান কি হয়, পরিবর্তিত হয়, তাহলে সেটাকে আমরা বলবো অসমবেগ। অথবা আগের সংজ্ঞাটাকে আমরা পরিবর্তন করছি, সময়ের সাপেক্ষে বস্তুর সরণের হার যদি একই না থাকে, সরণের হার যদি একই না থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো, অসমবেগ বলবো। তো অসমবেগ নিয়ে আমরা পরবর্তীতে আরো আলোচনা করব। তার আগে সমবেগের কিছু আমরা রাশিমালা দেখে আসি, অর্থাৎ সমবেগের ক্ষেত্রে কিভাবে একটা সূত্র লেখা যায়। আমরা মনে করি যে একটা বস্তু টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে, তাহলে আমরা ধরে নিয়েছি যে এটা সমবেগের ক্ষেত্রে, অর্থাৎ প্রতিটি এই টি সময়ের মধ্যে প্রতিটি সেকেন্ডে সে কি করছে, একই পরিমাণ দূরত্ব অতিক্রম করছে এবং মোট দূরত্ব হয়েছে এস। সেই ক্ষেত্রে যদি আমরা এখানে বেগটাকে সংজ্ঞায়িত করতে চাই, তাহলে এখানে বেগের সংজ্ঞা হিসেবে আমরা জানি যে ধরি যে টি সময়ে অতিক্রান্ত দূরত্ব, ঐকিক নিয়মের মতো করেই করি আমরা, টি সময়ে অতিক্রান্ত দূরত্ব এস। অতএব এখানে যদি সময়টা যদি সেকেন্ডে হয়, তাহলে টি সেকেন্ড সময়ে অতিক্রান্ত দূরত্ব এস যদি হয়, তাহলে 1 সেকেন্ড সময়ে অতিক্রান্ত দূরত্ব আমরা জানি কি হবে, এস কে টি দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। এই যে 1 সেকেন্ড সময়ে বা একক সময়ে অতিক্রান্ত দূরত্বটাকে আমরা কি বলি, ভি বলি। তাহলে এই জিনিসটাকে আমরা কি লিখতে পারবো, সমান ভি লিখতে পারবো। তাহলে ওইটাই আসলো। তাহলে কোনো বস্তু যদি টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে, তাহলে একক সময়ে অর্থাৎ একক সময়ে অতিক্রান্ত দূরত্ব বেগ সমান কি হবে, সরণ ভাগ সময়। এই যে সরণ, এটা আছে কি সরণ, আর ঐকিক নিয়ম থেকে আমরা পেলাম সরণ ভাগ কি সময়। তাহলে এখান থেকে সূত্র পেলাম ভি সমান এস বাই টি। বেগকে বাই দ্য ওয়ে বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়। তো এস সমান, তাহলে ভি সমান এখানে হইল, তাহলে আমরা যদি এখানে ভি সমান এস বাই টি যদি লিখি, তাহলে এস সমান হয় ভি টি। এইটা হচ্ছে গতি অধ্যায়ের সর্বপ্রথম একটা সূত্র পাইলাম, সেটা হচ্ছে এস সমান ভি টি। এই সূত্রটি সমবেগের জন্য
প্রযোজ্য হবে। অর্থাৎ তাহলে আমরা এখানে যে হিসাবটা প্রথমেই বললাম যে এখানে ধরে নেওয়া আছে যে এই এস দূরত্বের মধ্যে যে টি সময় অতিক্রম করছে, যে এখানকার এই টি সময়ের প্রতিটি সেকেন্ডে সে একই পরিমাণ দূরত্ব অতিক্রম করছে, এইটা ধরে নিয়েই কি করা হয়েছে, এই সূত্রটা করা হয়েছে। তাহলে সমবেগের ক্ষেত্রে কি এই সূত্রটা প্রযোজ্য হবে। অথবা অথবা অনেক সময় হয় কি গড় বেগ বলে একটা কথা আছে, গড় বেগের ক্ষেত্রেও কি এই সূত্রটা প্রয়োগ করা যেতে পারে। তো গড় বেগ জিনিসটা কি, একটা বস্তু যদি কি করে মোট এই দূরত্ব অতিক্রম করছে, সেই 20 মিটার গেছে 10 সেকেন্ডে, কিন্তু মাঝখানে সে কখনো থামছে, কখনো জোরে গেছে, কখনো আস্তে গেছে, কিন্তু ওইগুলি আমরা হিসাব করি নাই। হিসাব না করে কি করছি, মোট দূরত্বকে মোট সময় দ্বারা কি করছি, মোট দূরত্ব ভাগ মোট সময়, মোট সময় করছি, তাহলে এটাকে বলা হয় ভি বার হিসাবে করা হয়। তাহলে মোট দূরত্ব এস আর মোট সময় হচ্ছে কি, তাহলে এখানে সাম অফ এস বলা যেতে পারে। তাহলে মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। এইভাবে যখন আমরা হিসাব করব তখন এখানে কি পাওয়া গেল, আমরা প্রতি সেকেন্ডে আলাদা আলাদাভাবে হিসাব না করে আমরা অ্যাভারেজ একটা মান বের করলাম যে গড়ে সে প্রতি সেকেন্ডে কত, এখান থেকে হিসাব করলে 2 মিটার গেছে, এই হিসাবে সে 10 সেকেন্ডে 20 মিটার গেছে, কিন্তু সে আসলেই কি প্রতি সেকেন্ডে 2 মিটার গেছে কি গেছে না, এটা আমরা হিসাবে নিয়ে আসতেছি না, আমরা গড়ে একটা বেগ হিসাব করছি। সো এরকম গড় বেগ বা সমবেগের ক্ষেত্রেই এই সূত্রটা শুধুমাত্র প্রযোজ্য হবে। কিন্তু যখন অসমবেগ হবে, পরবর্তীতে আমরা এটা দেখাবো, অসমবেগ বা ত্বরণ যদি হয় সেক্ষেত্রে সূত্রটা কেমন হবে, এই আলোচনায় আমরা একটু পরেই যাচ্ছি। তাহলে খুব অঙ্ক করার সময় খুব ভালো করে মাথায় রাখতে হবে, যখন সমবেগের কথা উল্লেখ করবে অর্থাৎ বেগ পরিবর্তনের কোনো কথা বলবে না, তখন এই একটাই মাত্র সূত্র ব্যবহার হবে, অন্য কোনো সূত্র ব্যবহার হবে না। সেক্ষেত্রে অঙ্কটা কি হবে, এটা খুব ইজিলি তোমরা করতে পারবা। তাহলে অসমবেগের ক্ষেত্রে তাহলে কি হবে, তো অসমবেগের সংজ্ঞা নিয়ে আমরা আলোচনা করছি। তাহলে অসমবেগটা কি, তো অসমবেগের ক্ষেত্রে তাহলে বললাম যে বেগ কি হয়, পরিবর্তন হয়, কখনো বস্তুর বেগ একই থাকে, কখনো বস্তুর বেগ কি হয়, ভিন্ন ভিন্ন হয়। তাহলে আমরা আগের যে উদাহরণটা বলছিলাম, এখানে ছিল 20 মিটার, তাহলে 20 মিটারের মধ্যে প্রথম 5 সেকেন্ডে সে 5 মিটার গেছে, পরের 2 সেকেন্ড সে কি করছে, বসেছিল, তারপরের 5 সেকেন্ডে সে 10 মিটার গেছে, তারপরের 2 সেকেন্ডে সে মাত্র 5 মিটার গেছে। এই যে মোট 12 সেকেন্ডে সে কি করছে, 20 মিটার পথ গেছে, মোট 12 সেকেন্ডে সে 20 মিটার পথ গেছে। তো এই যে উদাহরণ, এই যে বিষয়টা আমরা দেখলাম, তো এখানে যদি আমরা দেখি তাহলে এইখানে এই প্রথম 5 সেকেন্ডে তার বেগের মান কত, প্রথম 5 সেকেন্ডে তার বেগের মান হচ্ছে 1 মিটার করে, তাহলে 1 মিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে সে গেছে কত, 1 মিটার করে গেছে। আমরা এই যে এককগুলো কিভাবে আসে, মাত্রা কি, একক কি, এগুলো নিয়ে সমস্ত সংজ্ঞা এবং সমস্ত টার্মের একক এবং মাত্রা নিয়ে আমরা একটা ক্লাস নিব। তো ওখানে শুধু একক এবং মাত্রা নিয়ে আলোচনা করা হয়, এখানে আমি একক নিয়ে আলাদা করে কোনো কথা বলতেছি না। একক এবং মাত্রা নিয়ে আমি একটা পূর্ণাঙ্গ ক্লাস নিব, ওইখানে সবগুলোরই এই অধ্যায়ের যতগুলো আছে সবার একক এবং মাত্রা নিয়ে আলোচনা করব। আগে আমরা এখন কনসেপ্টগুলো বুঝি। তাহলে এইখানে সে প্রতি 1 সেকেন্ডে কি করছে, 1 মিটার করে, এই যে 5 সেকেন্ডে 5 মিটার গেছে, 1 2 3 4 5, ছোট বড় হলো ধরে নেই একই, প্রতি 1 সেকেন্ডে 5 মিটার করে গেছে। কিন্তু এইখানে সে কি করছে, প্রতি 1 সেকেন্ডে কিন্তু 5 মিটার যায়নি। তো এখানে আমরা যদি দেখি, এখানে 5 সেকেন্ড লিখছি, তাহলে মোট 12 হয় নাই, 5 5 10 2 12 14, তাহলে এখানে হয়েছে 14, তাহলে 14 সেকেন্ডে সে 20 মিটার গেছে। আচ্ছা হইলো 14 সেকেন্ডে 20 মিটার যাক। তো তাহলে এইখানে কিন্তু 5 সেকেন্ডে সে 10 মিটার গেছে, তার মানে এইখানে সে প্রতি সেকেন্ডে কত গেছে, প্রতি সেকেন্ডে এখানে কিন্তু 2 মিটার করে গেছে। তখন 5 সেকেন্ডে 10 মিটার গেলে 1 সেকেন্ডে কত হয়, 2 মিটার হয়। তাহলে এখানে কিন্তু সে প্রতি সেকেন্ডে 2 মিটার গেছে, তার মানে এখানে তার বেগের মান কত, 2 মিটার। ঠিক আছে, তার মানে এইখানে এসে তাহলে এই পর্যন্ত বেগের মান একরকম,
আর পরে এই পর্যন্ত কি বেগের মান আর এরকম, তার মানে কি এখানে বেগের মান কি বেড়ে গেছে। আবার তারপর এখানে দেখা গেছে 2 সেকেন্ডে 5 মিটার, তাহলে এখানে সে গেছে প্রতি সেকেন্ডে 2.5 মিটার করে গেছে। তাহলে 2 সেকেন্ডে 5 মিটার হলে প্রতি সেকেন্ডে 2.5 মিটার হয়। তাহলে এইরকম যদি অবস্থা হয় তাহলে এখানে সে তার বেগের মান হলো 2.5। তাহলে বেগ কিন্তু বৃদ্ধি পাচ্ছে এখানে। তাহলে এখানে কি আস্তে আস্তে এখানে বেগ একরকম, এই অংশে বেগ আর একরকম, এই অংশে বেগ কি আর এরকম। তাহলে বেগটাকে বাড়লো। এই যে বেগ বাড়তেছে বা বেগ কমতেছে এই জিনিসটাকে এখানে বেগ বাড়ার উদাহরণই আছে, কিন্তু বেগ এখানে কমে নাই। এরপর যদি আমরা দেখি বস্তুটা থেমে যেতে পারে, সেক্ষেত্রে কি হতে পারে, তার বেগটা আস্তে আস্তে কমবে। তাহলে এই যে বেগের পরিবর্তন, থামার ক্ষেত্রে কি বেগ, এখানে বেগ আস্তে আস্তে বাড়ছে, থামার ক্ষেত্রে বেগ কি আস্তে আস্তে কমে। তো এই যে বেগ বাড়তেছে বা বেগ কমছে, তাহলে এই জিনিসটাকে বলা হয় কি ত্বরণ। বেগ বাড়া বা বেগ কমাটাকে বলা হয় ত্বরণ। তো এখন ত্বরণটাকে যদি আমরা হিসাব করতে চাই, যে ত্বরণ তো বুঝলাম, তো ত্বরণ কতটুকু, কম না বেশি, তাহলে এই জিনিসটা কিভাবে হিসাব করব, তাহলে সেটাকে বলা হচ্ছে এখানে ওখানে যেমন স্মরণের হিসাবটা আমরা কি করছি, সময়ের সাথে সাথে স্মরণের হারটাকে আমরা কি বেগ বলতেছি, অর্থাৎ 1 সেকেন্ডে কি পরিমাণ স্মরণ হলো। তাই এখানেও ঠিক একই রকম, বেগ তো বাড়লো, কয় সেকেন্ডে কতটুকু বেগ বাড়লো, এরকমও তো হইতে পারে যে বেগটা যে বাড়লো, বেগ কি হুট করে বেড়ে যাবে 1 মিটার পার সেকেন্ড থেকে হঠাৎ করে কি 2 মিটার পার সেকেন্ড হবে, 3 মিটার পার সেকেন্ড হবে, না মাঝখানে একটু সময় লাগবে। যেমন একটা গাড়ির ক্ষেত্রে যদি আমরা বলি, একটা গাড়ি প্রথমে কি থাকে, প্রথমে 0 মিটার পার সেকেন্ড বেগে থাকে একটা মোটরসাইকেলের কথা বলে, এরপর আস্তে আস্তে তার বেগ বাড়ে, বাড়তে 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 একটা সময় কি 80/100 কিলোমিটার পার আওয়ারে তার হয়, এত বেগ বা 80 কিলোমিটার পার আওয়ার হয়। তাহলে এখান থেকে প্রতি সেকেন্ডে হিসাব করা যাবে, 3.6 দিয়ে ভাগ দিলেই মিটার পার সেকেন্ড পাওয়া যাবে। এটা আমি পরে অঙ্ক করার সময় এগুলো ব্যাখ্যা করব। তাহলে তার মানে এখানে মোটামুটি 30-35 মিটার পার, 30-এর একটু কম হবে, ধরে নেই 27 মিটার পার সেকেন্ড বেগ হবে, উদাহরণ হিসেবে ভাগ করলে ওই রকমই কিছু একটা হবে। তাহলে হিসাব করলে মনে করি যে 27 মিটার পার সেকেন্ড বেগে গেছে। তাহলে প্রথমে ছিল 0, পরে হলো 27 মিটার পার সেকেন্ড বেগ। তো 27 মিটার পার সেকেন্ড বেগ যে হইল, তো এটা কি 0 থেকে কি একদম লাফ দিয়ে 27 মিটার পার সেকেন্ড গেছে? না, যায়নি। এরকম হইলে অনেক সময় হঠাৎ করে বেগ বেড়ে গেলে কি হয়, মোটরসাইকেল উল্টে পড়ে। তো এরকম 0 থেকে 27 হয় না, আস্তে আস্তে কি হয় 27 হয়। তাহলে মাঝখানে সময় লাগে, 1 মিনিট 2 মিনিট সময় লাগে বা এর সময় লাগে, তারপর কি হয় বেগটা 0 থেকে 27 হয়। তাহলে এই যে তাহলে 0 থেকে 27 হইলে হতে কি পরিমাণ সময় লাগলো, তো তার মানে যদি উদাহরণ হিসাবে এখানে যদি 10 সেকেন্ড সময় লাগে, তাহলে তার মানে কি 10 সেকেন্ডে সে কি হয়েছে 27 মিটার পার সেকেন্ড হয়েছে। তার মানে 1 সেকেন্ডে ডেফিনেটলি কি হয় নাই, 1 সেকেন্ডে তাহলে কতটুকু হয়ে যায়, 1 সেকেন্ডে আমরা যদি দেখি তাহলে প্রত্যেক সেকেন্ডে সে কি 27/10, তাহলে প্রত্যেক সেকেন্ডে 2.7 মিটার পার সেকেন্ড করে কি বেগ বৃদ্ধি পাইছে। অর্থাৎ বেগ বৃদ্ধি পেতে 10 সেকেন্ড সময় লাগছে। তাহলে প্রত্যেক সেকেন্ডে কতখানি বাড়ছে, 2.7 করে বাড়ছে। তাহলে এই যে প্রত্যেক সেকেন্ডে বেগ কতটুকু বাড়লো সেটাকেই আমরা বলতেছি কি ত্বরণ। অর্থাৎ সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, বা একক সময়ে বেগ পরিবর্তনকে ত্বরণ বলে। সময়ের সাপেক্ষে আর হার এই দুইটা মিলাই হয়েছে কি একক সময়। আবার এখন বেগ শুধু বাড়ে না, বেগ তো কমতেও পারে, আস্তে আস্তে বেগ কি কমতেও পারে। একটা গাড়ি 30 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, যেতে 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 একটা সময় থেমে গেল গাড়িটা, তাহলে কি হলো, এখানে বেগ যা ছিল আস্তে আস্তে কি কমছে না। তাহলে একেবারে কি কমে নাকি, একটা গাড়ি হাই স্পিডে থাকা গাড়ি একেবারে কমে না, কমতে তার একটু কি লাগে, সময় লাগে। তাহলে এখানে উদাহরণ হিসেবে সে 10 সেকেন্ড পর কি ব্রেক চাপার, 30 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, ব্রেক চাপার 10 সেকেন্ড পর কি সে থেমে গেছে। তাহলে এখানে তাহলে বেগ কমছে কত, প্রত্যেক সেকেন্ডে বেগ কমছে কত, 3। 30কে 10 দিয়ে ভাগ দিলে কি হবে 3। তাহলে প্রত্যেক সেকেন্ডে 3 মিটার পার সেকেন্ড করে কি এই পরিমাণ বেগ কি 3 করে বেগ কমছে। তাহলে এই যে বেগ কমা, তাহলে বেগ কমাটাকে কি বলে, ওইটাকে বলে মন্দন। তাহলে ত্বরণ হচ্ছে কয় প্রকার, 2 প্রকার। এক প্রকার হচ্ছে ধনাত্মক ত্বরণ, বা সেটাকে শুধু ত্বরণ বলা হয়, ধনাত্মক ত্বরণ বা শুধু ত্বরণ। অর্থাৎ যখন বেগ আস্তে আস্তে কি পায়
বৃদ্ধি পায় সেটাকে বলা হচ্ছে ধনাত্মক ত্বরণ বা শুধু ত্বরণ। আর যখন বেগ আস্তে আস্তে কি কমে যায় তখন সেটাকে বলা হয় কি ঋণাত্মক ত্বরণ বা মন্দন। ঋণাত্মক ত্বরণের একটা নতুন নাম আছে, সেটা আছে মন্দন। তাহলে এই সংজ্ঞায় যদি আমরা দেখি, সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধির হারকে ধনাত্মক ত্বরণ বা শুধু ত্বরণ বলে, আর সময়ের সাপেক্ষে বেগ হ্রাস পাওয়ার হারকে বলা হয় মন্দন বা ঋণাত্মক ত্বরণ। অথবা এখানে ওইটার মতো করতে পারি যে একক সময়ে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বা ধনাত্মক ত্বরণ বলে, আর একক সময়ে বেগ হ্রাস পাওয়ার হারকে বলা হয় কি এই যে বেগ হ্রাস পাওয়ার হারকে বলা হয় মন্দন বা ঋণাত্মক ত্বরণ। একক সময় দিয়েও আমরা কি এই অঙ্কটা মানে সংজ্ঞাটা দিতে পারি। তো এবার এই ত্বরণের সংজ্ঞা থেকে যদি আমরা একটা রাশি প্রতিপাদন করতে চাই তাহলে কি হবে, এখান থেকে আমরা আর একটা সূত্র পাবো মেনলি। তো এখানে যদি আমরা মনে করি যে শুরু যে কোনো এইসব অঙ্কের ক্ষেত্রে সবসময় কি থাকবে, একটা স্টার্টিং পয়েন্ট এবং একটা এন্ড পয়েন্ট থাকবে, যে যেখান থেকে আমরা হিসাব করব, মাঝখানে একটা টাইম স্প্যান থাকবে, আর এই সময়ের শুরু থেকে আর এই সময় কি একটা নির্দিষ্ট সময়ের শুরু আছে আর কি আছে ওই সময়টা একটা সময় কি 10 সেকেন্ড যদি বলি, তাহলে অবশ্যই কোথাও থেকে শুরু করে 1 2 3 4 5 6 এরকম করে 10 হবে। তাহলে সময় যখন আমরা গণনা শুরু করি তখন একটা পয়েন্ট থাকে, তখন সেই পয়েন্টটাকে বলা হয় আদি। কারণ এটা কি হইতে আদি অবস্থান হইতে পারে, আদি বেগ হইতে পারে, আদি ত্বরণ হইতে পারে। আবার ওই যে সময়ের জন্য আমরা হিসাব করতেছি সেই সময়ের কি শেষে একটা পয়েন্ট পাওয়া যাবে, সেটা হচ্ছে কি আদি অবস্থান, আদি ত্বরণ বা আদি বেগ। তাহলে এখানে যেহেতু আমরা বেগ কি করতেছি, সময়ের সাথে সাথে বেগ পরিবর্তন হিসাব করতেছি, অর্থাৎ ত্বরণ হিসাব করতেছি, তাহলে সেইখানে তাহলে যে সময়টাতে হিসাব করতেছি সেই সময়ের কি শুরুতে তার একটা বেগ থাকবে, মনে করি সেই শুরুর বেগটা হচ্ছে কি ইউ। আর বেগ আস্তে আস্তে কি বাড়তেও পারে কমতেও পারে, দেখা যাচ্ছে যে টি সময় পর বেগটা কমতে কমতে বা বাড়তে বাড়তে কি হইল ভি হইল, বেগটা কমতে কমতে বা বাড়তে বাড়তে ভি হইল। তাহলে টি সময়ে বেগের পরিবর্তনটা কত হইল, বেগের পরিবর্তনকে ডেল ভি দ্বারা প্রকাশ করা হয়, যে কোনো জিনিসের পরিবর্তনকে ডেল ভি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এর পরিবর্তনটা কত হবে, পরিবর্তন যে কোনো জিনিসের পরিবর্তন বের করার সময় সাধারণত শেষের মান থেকে আগের মান বাদ দিতে হয়, অর্থাৎ শেষের মানটা থেকে যে কোনো জিনিসের পরিবর্তন মানেই হচ্ছে কি শেষের মান থেকে কি আগের মান বাদ দিতে হয়। তাহলে পরিবর্তন হচ্ছে কি ভি মাইনাস ইউ। তাহলে এই পরিবর্তনটা কয় সেকেন্ডে হয়েছে, টি সেকেন্ডে। তাহলে আমরা বলতে পারি কি টি সেকেন্ডে বেগের পরিবর্তন হচ্ছে কি ডেল ভি। তাহলে যদি টি সেকেন্ডে বেগের পরিবর্তন ডেল ভি হয়, তাহলে আগের মতো করেই অতএব 1 সেকেন্ডে বেগের পরিবর্তন কত হবে, ডেল ভি বাই টি। তাহলে ডেল ভি কে আমরা কি বলতে পারি, ডেল ভি হিসাব করছি আমরা একটু আগে, ডেল ভি সমান কি ভি মাইনাস ইউ। তাহলে এখানেও আমরা কি লিখতে পারি ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এই যে একক সময়ে 1 সেকেন্ড সময়ে বা একক সময়ে বেগের যে পরিবর্তন সেটাকে আমরা কি বলি, ত্বরণ বলি। তাহলে এই জিনিসটাকে আমরা কি লিখতে পারবো, তাহলে ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়, এক্সিলারেশন থেকে ত্বরণ, এক্সিলারেশন মানে আছে ত্বরণ, এই এ থেকে এ নেওয়া হয়েছে। যাই হোক, প্রত্যেক মাত্রা একক নিয়ে আমরা আলাদা একটা ফুল ক্লাস নেব সমস্ত এককের। তো তাহলে এ সমান হলে আমরা কি পাইলাম, তাহলে ডেল ভি অর্থাৎ বেগের পরিবর্তন ডিভাইডেড বাই বেগের পরিবর্তন হচ্ছে যে সময়টা লেগেছে, বা ভি আদি বেগ শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই টি। তাহলে ত্বরণ আমরা সময় পাইলাম কি, ত্বরণ সময় পাইলাম শেষ বেগ মাইনাস, তাহলে এ সমান বা ত্বরণ সমান আমরা কি লিখতে পারি, তাহলে শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই শেষ বেগ এবং আদি বেগের মাঝখানে যে সময় পাওয়া গেছে সেটা, অর্থাৎ বেগের মান কত সময় এটা বৃদ্ধি পাইল সেটা, এটা হলো কি আপনার তোমাদের বেগের ত্বরণের সূত্র। তাহলে আমরা ওখান থেকে যদি দেখি,
তাহলে এখানে কি হচ্ছে, এ সমান, তাহলে আমরা কি পাইলাম, এ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে এখান থেকে সমীকরণ আমরা ইয়া করছি নিচে 1, তাহলে এটা গুণ করলে কি হবে, ভি মাইনাস ইউ হবে, আর এ আর টি গুণ করলে এটি হবে। তারপর এই দিক থেকে ভিটাকে যদি আমরা এই দিকে নিয়ে আসি, তাহলে ভি এই দিকে আছে মাইনাস, সমান চিহ্নের উল্টা দিকে, বা তার পজিশন আগে ছিল ভি এর সাথে, আমরা নিয়ে আসলাম কার সাথে, এ টি এর সাথে। তাহলে যদি পজিশন চেঞ্জ করে বা সঙ্গী চেঞ্জ করে, সঙ্গী চেঞ্জ করলে তার সাইন চেঞ্জ হয়ে যায়, তাহলে ইউ হয়ে যাবে প্লাস। তাহলে ভি সমান ইউ প্লাস এটি। এটা হচ্ছে এই অধ্যায়ের কি দ্বিতীয় সূত্র। অর্থাৎ ত্বরণের ক্ষেত্রে আদিবেগ যদি ইউ হয়, ত্বরণের মান যদি এ হয়, আর মাঝখানে সময় যদি কি হয়, টি হয়, তাহলে তার শেষ বেগ হবে কত, ভি। তাহলে শেষ বেগ হবে ভি। তাহলে এই হচ্ছে তার কি অতিক্রান্ত, যে কোনো সময়ে যদি তার ত্বরণ হয় তাহলে তার শেষ বেগের সমীকরণ। তো এইটা হচ্ছে ত্বরণের ক্ষেত্রে যখন আমরা অঙ্কগুলো করব তখন এইটা কি প্রথম ত্বরণের ক্ষেত্রে, এটা এমনি মোটের উপর দ্বিতীয় সূত্র হইলো, এটা ত্বরণের উপর কি প্রথম সূত্র। যখন বস্তুর বেগের পরিবর্তন হবে বা ত্বরণ হবে তখন এই সূত্রটাকে আমরা ব্যবহার করব, খুব ভালো করে মাথায় রাখতে হবে। তো এখানে তাহলে আমরা যেমন বেগ পড়ছি, সময়ের সাথে সাথে অবস্থান পরিবর্তনের হার, নির্দিষ্ট দিকে অবস্থান পরিবর্তনের হার যেমন বেগ, তো বেগটা কি ওই যে সময়ের সাথে এটা কি একই হতে, প্রতি সেকেন্ডে সেম হইতে পারে, আবার প্রতি সেকেন্ডে কি হইতে পারে, আলাদাও হইতে পারে। বেগের ক্ষেত্রে যেরকম দেখি এক সেকেন্ডে একরকম, পরের সেকেন্ডে একরকম, তারপরের সেকেন্ডে আর একরকম পরিমাণ দূরত্বের পরিবর্তন হয়েছে, ঠিক সেই রকম বেগের পরিবর্তনটাও তো কি হইতে পারে, একইভাবে পরিবর্তন নাও হইতে পারে। প্রথম সেকেন্ডে এখানে মনে করো যে ছিল বেগ ছিল 0, 1 সেকেন্ড পর হয়েছে 3, তারপরের 1 সেকেন্ড পর দেখা গেল এখানে 3, তারপরের 1 সেকেন্ডে দেখা গেল 3 নয় হইলে কত, এবার অ্যাক্সিলারেটর খুব জোরে টান দিয়ে দিছে, এবার হয়ে গেছে কি 8। তাহলে আমরা যদি দেখি আর পরের 1 সেকেন্ডে, তারপরের 1 সেকেন্ডে অ্যাক্সিলারেটর সে একটু মিডিয়াম গতিতে টানছে, দেখা গেছে যে তার কি হয়েছে, বেগ হয়েছে 10। তাহলে এরকম মোট 1 2 3 4 সেকেন্ড পর তার বেগ হয়ে গেছে কি 10। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে এখানে 1 সেকেন্ডে কি 3, 0 থেকে 3 হয়েছে, আর পরের 1 সেকেন্ডে কিন্তু তার বেগের কোনো পরিবর্তন হয় নাই, বেগ যা ছিল কি তাই আছে, অর্থাৎ এখানে কি সমবেগ। আর এইখানে বেগ আস্তে আস্তে এই 1 সেকেন্ডে বেগ কত বেড়ে গেছে, 1 সেকেন্ডে বাড়ছে কত 3, আর এই 1 সেকেন্ডে বেগ বাড়ছে কত, এই যে 8 ছিল 3 হয়েছে কত 8, তাহলে 8 মাইনাস 3, তাহলে 1 সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড বেগ তার কি বেড়েছে। আর পরের 1 সেকেন্ডে 8 থেকে হয়েছে কত 10, তাহলে এখানে বেগ বাড়ছে কত তার 10 মাইনাস 8 ভাগ, আর 1 সেকেন্ডই তো আছে, তাহলে এখানে বাড়ছে কত 2, তাহলে পরের 1 সেকেন্ডে বেগ বাড়ছে কত 2 মিটার পার সেকেন্ড বেগ বাড়ছে। তাহলে আমরা এখানে দেখলাম যে মোট 4 সেকেন্ডের মধ্যে প্রতি সেকেন্ডই তার বেগের পরিমাণ একই পরিমাণ বাড়ে নাই বা কমে নাই। যেমন এখানে কি 3 মিটার বাড়ছে, 3 মিটার পার সেকেন্ড বাড়ছে, এখানে একটুও বাড়ে নাই। এইখানে কি 5 মিটার পার সেকেন্ড বাড়ছে 1 সেকেন্ডেই, আর এখানে 1 সেকেন্ডেই মাত্র 2 মিটার পার সেকেন্ড বাড়ছে। তাহলে এখানে মানটা কি একই হইতে পারে। আবার যদি এরকম হয় যে দেখলাম যে পরের 1 সেকেন্ডে এখানে কত হয়েছে 12 মিটার পার সেকেন্ড হয়েছে, 10 থেকে এগুলো সব মিটার পার সেকেন্ড, 10 ছিল 10 থেকে কত হয়েছে 12 হয়েছে। তাহলে এখানে কতটুকু বাড়ছে বেগের মান, তাহলে এখানে যেমন 2 বাড়ছে, এখানেও কিন্তু কি 2 বেড়েছে। তার মানে এখানে বেগের পরিমাণ 1 সেকেন্ডে যা বাড়ছে এখানেও 1 সেকেন্ডে কি তাই বাড়ছে। তাহলে এইরকম হইতে পারে, কখনো বেগের মান বাড়বে, কখনো বাড়বে না, কখনো কমবে, কখনো দেখা যাচ্ছে যে প্রতি সেকেন্ডে একই পরিমাণ বাড়বে, কখনো দেখা যাচ্ছে যে 1 সেকেন্ডে একরকম বাড়লে পরের 1 সেকেন্ডে কি ভিন্ন ভিন্ন বাড়তে পারে। সেই ক্ষেত্রে দুইটা জিনিস আসছে, একটা হচ্ছে সম ত্বরণ, অর্থাৎ যদি বেগ পরিবর্তনের হারটা একই থাকে, অর্থাৎ প্রতি সেকেন্ডে কি একই পরিমাণ বেগ বৃদ্ধি পায় বা ত্বরণের মান
একই রকম থাকে, অর্থাৎ অথবা সময়ের সাথে বস্তুর ত্বরণের মান অপরিবর্তিত থাকে। যেমন এই দুইটা পয়েন্টটা যদি হিসাব করি আমরা, এই 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 দুইটা অংশ যদি হিসাব করি, তাহলে দেখবো যে এখানেও কি বেগ বৃদ্ধি পাইছে 2, অর্থাৎ 1 সেকেন্ডে 2 পরিমাণ বাড়ছে। তাহলে বেগ কত, ত্বরণ এখানে কত 2, এখানে ত্বরণের মান কত, প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধিটাকেই ত্বরণ বলে। তাহলে 1 সেকেন্ডে, এখানে আমরা 1 সেকেন্ড করে হিসাব করতেছি, 1 সেকেন্ডে এখানে বেগ বাড়ছে 2, এখানেও বেগ বাড়ছে 2, তাহলে এখানেও ত্বরণের মান 2, এখানেও ত্বরণের মান 2। তাহলে এই অংশটাকে আমরা বলবো কি সমত্বরণ। এই 2 সেকেন্ড তাহলে বস্তুটা কি হয়েছে, সমত্বরণ হয়ে গেছে। ত্বরণের মান অপরিবর্তিত থাকছে, অথবা বেগ পরিবর্তনটা কি হয়েছে, সেম হয়েছে। এখানেও 1 সেকেন্ডে 2, এখানেও 1 সেকেন্ডে 2, তাহলে বেগ পরিবর্তনের হার কি একই পরিমাণে বাড়ছে। আবার অসমত্বরণ মানে কি, যদি বেগ পরিবর্তনের হার একই না থাকে, অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে একই পরিমাণ বেগ বৃদ্ধি না পায়। যেমন এইখানে আমরা দেখব যে এই 1 সেকেন্ডে বাড়ছে কত, 3, আর এই 1 সেকেন্ডে কি বেগ বাড়েই নেই, এই 1 সেকেন্ডে বেগ বাড়ে নেই। এখানেও 3 ছিল, 1 সেকেন্ড পরও 3 আছে, তাহলে এই 1 সেকেন্ডে বেগ বাড়ে নেই, 0। তাহলে প্রথম সেকেন্ডে কি 3 বাড়ছে, প্রথম সেকেন্ডে বেগের মান বাড়ছে কত, 3, আর পরের 1 সেকেন্ডে বেগের মান বাড়েই নেই। এগুলো সব ডেল ভি হিসাব করতেছি আমরা, বেগের মান কতটুকু বাড়ছে। আর পরের 1 সেকেন্ডে যদি আমরা দেখি যে এখানে হিসাব করছি, পরের 1 সেকেন্ডে বাড়ছে কত, পরের 1 সেকেন্ডে 5 বাড়ছে, পরের 1 সেকেন্ডে বেগের মান বাড়ছে কত, 5 মিটার পার সেকেন্ড। তারপরের 1 সেকেন্ডে বাড়ছে কত, 2, তারপরের 1 সেকেন্ডে 2 বাড়ছে। তো ওইটা আমরা হিসাব না করি, তাহলে আমরা এইটুকু অংশ যদি হিসাব করি, এই 4 সেকেন্ড যদি হিসাব করি, এখানে 1 সেকেন্ড 1 2 3 4, এই 4 সেকেন্ডে যদি হিসাব করি 1 2 3 4, এই 4 সেকেন্ড হিসাব করলে দেখো প্রত্যেক সেকেন্ডে বেগের মান কি ভিন্ন ভিন্ন করে বাড়ছে। তাহলে আমরা এখানে তাহলে এই 4 সেকেন্ডে আমরা এটাকে বলতে পারবো কি অসমত্বরণ। তাহলে অসমত্বরণ জিনিসটা কি, তাহলে যদি সময়ের সাপেক্ষে বস্তুর বেগ পরিবর্তনের হার একই না থাকে, সেটাকে আমরা বলবো অসমত্বরণ। অথবা সময়ের সাথে বস্তুর ত্বরণের মান যদি পরিবর্তিত হয়, তাহলে কি হবে, এই যে ত্বরণের মান যদি কি হয়, পরিবর্তিত হয়, তখন সেটাকে আমরা বলবো কি অসমত্বরণ। আশা করি এই সমত্বরণ এবং অসমত্বরণের বিষয়টা আমরা কি বুঝতে পারছি। তবে এখানে একটা জিনিস মাথায় রাখা দরকার, সেটা হচ্ছে সেই জিনিসটা কি, যদি আমরা যে সূত্রটা পড়লাম, এই যে ভি কি সূত্র পড়লাম, এখানে আমরা এ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে এখানে অবশ্যই এই সূত্রটা শুধুমাত্র কি, বা এখান থেকে যে সূত্রটা আসলো, আমরা ভি মাইনাস কি পাইলাম, ভি সমান ইউ প্লাস এ টি, এই যে সূত্রটা আমরা পাইলাম, এই সূত্রটা এটা কিন্তু শুধুমাত্র কি সমত্বরণের জন্যই প্রযোজ্য হবে। সমত্বরণ এটা শুধুমাত্র কি সমত্বরণের জন্যই প্রযোজ্য হবে, কিন্তু অসমত্বরণের জন্য এই সূত্র প্রযোজ্য হবে না। তবে খুশির খবর হচ্ছে যে শুধুমাত্র এসএসসি কেন, এসএসসি এবং এইচএসসিতেও কি নাই, অসমত্বরণের কোনো অঙ্ক নাই। ঠিক আছে, অসমত্বরণ হিসাব করে কোনো অঙ্ক করা হবে না। যদিও অসমত্বরণের কথা বলা থাকে, তাহলে যতটুকু অংশে সমত্বরণ থাকে সেটার জন্য এই সূত্রগুলো অ্যাপ্লাই করে একটা হিসাব করা হয়, আর বাকি অংশের ত্বরণের মান যেরকম হয় সেটার জন্য আলাদা হিসাব করা হয়। অর্থাৎ অসমত্বরণের ক্ষেত্রে একসাথে পুরোটাই কখনো হিসাব করা হয় না, যতটুকু সমত্বরণ আছে ততটুকুর জন্য হিসাব করা হয়, আর বাকি সমত্বরণের জন্য বাকি হিসাব করা হয়। অর্থাৎ সমত্বরণ নেই শুধুমাত্র কি হিসাব করা হবে, অসমত্বরণ এখানে কখনোই হিসাবের মধ্যে আসবে না। যদি অসমত্বরণ থেকেও থাকে, সেক্ষেত্রে সমত্বরণ যতটুকু ততটুকু হিসাব আমরা করব, তারপরে সমত্বরণ যতটুকু ততটুকু হিসাব করব। অর্থাৎ সবসময় এই সমত্বরণের সূত্রগুলোই ব্যবহার করা হবে। সেক্ষেত্রে ওই অঙ্ক করার ক্ষেত্রে আমরা এটা বলে দেব যে কিভাবে আমরা অংশগুলোকে ভাগ করব, সমত্বরণ বা সমত্বরণ আছে কি নাই এটা বুঝবো কিভাবে। তো বেশিরভাগ অঙ্কেই সমত্বরণের জন্যই হবে, অসমত্বরণ ওভাবে কখনোই নাই। আর অসমত্বরণ থাকলেও সেটাকে আমরা ওটাখানে ইন্ডিকেশন থাকবে যে কতটুকু অংশ সমত্বরণ, ওইটুকু অংশ আলাদা করে নিয়ে হিসাব করব, আর কতটুকু অংশ ত্বরণের মান পরিবর্তন হয়েছে ওইটুকুতে আলাদাভাবে হিসাব করব। তো এটা ইন্ডিকেশন দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে। তাহলে অসমত্বরণ গেল। তাহলে এরপর আমরা যে জিনিসটা আসবে সেটা হচ্ছে যে অসমত্বরণের ক্ষেত্রে গড়বেগ এবং সমত্বরণের ক্ষেত্রে গড়বেগ। অসমত্বরণের ক্ষেত্রে গড়বেগ যদি আমরা বের করি, মানে অসমত্বরণ কেন বলতেছি, যে একটা বস্তু যাচ্ছে
হ্যাপাজার্ডলি যাচ্ছে, হ্যাপাজার্ডলি অর্থাৎ কখনো সে জোরে যাচ্ছে, কখনো আস্তে যাচ্ছে, কখনো এদিকে যাচ্ছে, কখনো ওদিকে যাচ্ছে, এই রকমের ক্ষেত্রে যদি আমরা তার গড় বেগ বের করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে জেনারেলি কি করতে হবে, মোট সময়কে মোট যে দূরত্ব আছে ওটা একটু আগে বলে মোট দূরত্বকে আমরা কি করব, মোট সময় দ্বারা ভাগ করব। একে কিন্তু গড় দ্রুতিও বলা হয়, একে গড় দ্রুতি বলাটাই বেশি শ্রেয়, গড় দ্রুতি বলাটাই আছে কি বেশি শ্রেয়। তাহলে এখানে আলাদা আলাদা হিসাব করা যাবে না, এখানে পুরো পথের দৈর্ঘ্য ডিভাইডেড বাই পুরো পথে মোট সময়, এইভাবে হিসাব করে কি মোট দূরত্ব ভাগ মোট সময় করে গড় বেগ বের করা যাবে। তাহলে ভি সমান হচ্ছে, ভি বার সমান হচ্ছে ডেল এস বাই টি, এইভাবে গড় বেগ বের করা যায়। কিন্তু যদি সমত্বরণ বলা থাকে, সমত্বরণের ক্ষেত্রে গড় বেগ বের করার কি আছে আরেকটা সূত্র আচ্ছা, এখানেও ডেল এস, এখানেও সমত্বরণের ক্ষেত্রেও কি এইভাবে গড় বেগ বের করা যাবে, কোনো সমস্যা নেই। বাট সমত্বরণের ক্ষেত্রে গড় বেগ বের করার আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে আদি বেগ প্লাস শেষ বেগ ডিভাইডেড বাই 2, অর্থাৎ সময়ের শুরুতে যদি বেগ হয় ইউ আর ওই সময় শেষে যদি বেগ হয় ভি, সেক্ষেত্রে আদি বেগ এবং শেষ বেগের যে গাণিতিক গড়টা আছে, শেষ বেগের যে গাণিতিক গড়, এটাকে অনেক সময় কি গাণিতিক গড়ও বলা হয়, শুধু গড় বা গাণিতিক গড়। তো গাণিতিক গড়কেই বলা হয় কি গড় বেগ। তো এই গড় বেগ দিয়ে সমত্বরণের ক্ষেত্রে গড় বেগ দিয়ে একটা সূত্র আসবে, সেটা আমরা একটু পরেই দেখতেছি। তো সেটাকে যদি আমরা দেখি তাহলে সেই জিনিসটা কি রকম হবে, সেটা হচ্ছে, তো কোনো একটা বস্তু ধরি নেই, তাহলে আমরা এখানে ত্বরণের ক্ষেত্রে যে দ্বিতীয় সূত্রটা অর্থাৎ গতি অধ্যায়ের যে থার্ড সূত্র, সেটা আমরা এখন দেখব। তো একটা সময়, এই সময়ের শুরুতে তার বেগ ছিল ইউ, আর ত্বরণ সমত্বরণে তার বেগ বৃদ্ধি পেয়ে শেষে বেগ হইল কত ভি। এখন এই ক্ষেত্রে তাহলে তার অতিক্রান্ত দূরত্বটা কত হবে, মোট অতিক্রান্ত দূরত্ব তাহলে কত হবে, এটা আমরা কিভাবে হিসাব করব। তাহলে সমবেগের ক্ষেত্রে তো আমরা সূত্র পড়ছি কি এস সমান ভি টি, তারপর তখন এই পুরো সময় জুড়েই কি তার বেগের মান ভি ছিল, কিন্তু এখানে তো কি প্রথমে ছিল ইউ, তারপর হয়ে গেছে কি ভি, এবং বেগের মানটা কি একই হারে বাড়ছে, বেগের মানটা কি একই হারে বাড়ছে। তাহলে এখানে যদি আমরা হিসাব করার চেষ্টা করি, তাহলে আমরা এখানে কি গড় বেগের যে কনসেপ্ট আছে সেইটা হিসাব করতে পারি। সমত্বরণের ক্ষেত্রে গড় বেগের সূত্রটা কি ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2, অর্থাৎ সে এই যে টি সময়, এই পুরো সময় জুড়ে গড়ে প্রতি সেকেন্ডে কি এই পরিমাণ দূরত্ব অতিক্রম করছে, যদিও তার কি হয়েছে প্রতি মুহূর্তেই বেগের মান পরিবর্তন হয়েছে, কিন্তু যেহেতু সমবেগে সমত্বরণে তার বেগটা বৃদ্ধি পাইছে, সেই ক্ষেত্রে আমরা তার গড় বেগ বলতে পারি কি ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2, অর্থাৎ সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো, সেক্ষেত্রে আমরা এই যে সেম সূত্রটা আমি একটু আগে বলছি যে এই সূত্রটাকে আমরা দুই ক্ষেত্রে ইউজ করতে পারবো, একটা হচ্ছে কি সমবেগের ক্ষেত্রে আর একটা হচ্ছে গড় বেগের ক্ষেত্রে। তাহলে গড় বেগের জন্য যে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করি, তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, এস সমান ডেল ভি বার, এস সমান কি ভি গড় বেগ ভি বার ইন্টু টি। তাহলে এটা যদি আমরা এখানে লিখতে চাই, মানটা যদি আমরা বসাই দেই, তাহলে মান কিভাবে বসাই দেব এখানে, তাহলে ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু কি টি। তাহলে যদি এটা হয় তাহলে আমরা এখানে লিখতে পারবো কি এটা, আবার এটা যদি হয় তাহলে আবার আমরা একটু আগে আর একটা সূত্র পড়ছি, যদি এইখানে ত্বরণের মান যদি কি হয় এ হয়, ত্বরণের মান যদি কি হয় এ হয়, এই যে এখানে আমরা বলছি সমত্বরণে বৃদ্ধি পেয়েছে, তাহলে ইউ থেকে আদি বেগ ইউ শেষ বেগ কি ভি, তাহলে এখানে সমত্বরণে কি পাইছে বেগের মানটা বৃদ্ধি পাইছে। এটা প্রথমেই বলে দিছি আমি যে বেগ বৃদ্ধি পেয়েছে এখানে কি সমত্বরণের জন্য, সেই ত্বরণের মানটা যদি এ হয়, তাহলে এ সমত্বরণে যদি ইউ এর মান কি হয় বেড়ে বেড়ে ভি হয়, সেক্ষেত্রে আমরা এখানে এ সমান কি লিখতে পারি
যে এই দিকে যদি আমি লিখি, এই আমরা শেষ বেগের সূত্র পড়ছি যে ভি সমান কি হবে, ইউ প্লাস কি এ টি। এই যে প্রথম সূত্রটা আমরা কি পড়ছি, ভি সমান ইউ প্লাস এ টি, অর্থাৎ আদিবেগ যদি ইউ হয়, শেষ বেগ যদি ভি হয় সেক্ষেত্রে, আর ত্বরণের মান যদি কি হয়, এ হয়, আর মাঝখানে অতিবাহিত সময় যদি টি হয়, সেক্ষেত্রে এই সূত্রটা আমরা পড়ছি। এটা কোত্থেকে আসছে যদি তোমরা ভুলে যাও আমি আবার বলে দিচ্ছি। ত্বরণের সূত্র আছে কি, ত্বরণের সূত্র আছে শেষ বেগ মাইনাস আদিবেগ ডিভাইডেড বাই অতিক্রান্ত সময় টি। তাহলে এখান থেকে এই সূত্রটা আসছে। কীভাবে আসছে, তাহলে ভি মাইনাস ইউ সমান কি এ টি, আর গুণ করলাম, তাহলে ভি সমান কি ইউ অবস্থান পরিবর্তন করে হয়ে যাবে কি এইভাবে কি সূত্রটা আসছে। তাহলে এইখানে, তাহলে এই মানটা যদি আমরা এখানে বসিয়ে দেই তাহলে কেমন হয় দেখি। তাহলে কিভাবে, তাহলে আমরা এখানে পাচ্ছি এস সমান, তাহলে আমরা এখানে ভি এর জায়গায় কি এই মানটা বসিয়ে দেব। তাহলে এস সমান আমরা কি পাবো, এই মানটা যদি বসিয়ে দেয় তাহলে হবে কি ইউ প্লাস ভি এর মান আমরা কি পেলাম, ইউ প্লাস এ টি, ইউ প্লাস এ টি ডিভাইডেড বাই 2 ইন্টু কি টি। সেক্ষেত্রে যদি, তাহলে এখন হিসাব করি আমরা, তাহলে এখানে এখন হিসাবটা খুবই সহজ। সেটা হচ্ছে কি ইউ প্লাস ইউ মানে কি 2u, আর এখানে এ টি থাকবে ডিভাইডেড বাই 2 ইন্টু কি টি। তারপর যদি আমরা এখানে হিসাব করি, টি দিয়ে যদি গুণ করে দেই তাহলে 2u টি প্লাস এ টি স্কোয়ার ডিভাইডেড বাই কি 2। এরপর আমরা কি করতে পারি, ভাগ করে দিতে পারি। আমরা জানি যে এইখানে কি করা যায়, এই বিষয়গুলোর ক্ষেত্রে যেটা করা যায় সেটা হচ্ছে যে ওই উপরে যদি একাধিক, উপরে তোমার কোনো ভগ্নাংশের উপরে যদি কি থাকে একাধিক রাশি যোগ আকারে থাকে, আর নিচে যদি একটাই মাত্র রাশি থাকে, তাহলে আমরা কি করতে পারি, উপরের প্রত্যেকটা রাশিকে কি করে দিতে পারি, নিচের হরটাকে লব ডিস্ট্রিবিউশন করে দিতে পারি। তাহলে প্রত্যেকটা লবের নিচেই একটা ওই হরগুলো দিয়ে মাঝখানে কি যোগ। এটা একটা বীজগণিতের নিয়ম আছে, যারা জানো তারা জানোই। 2 কাটা, তাহলে ইউটি প্লাস, তাহলে এইটাকে এইভাবে লেখা হয়, 2টাকে আমরা হাফ হিসাবে লিখলাম সামনে, এ টি স্কোয়ার। তাহলে এইভাবে যদি আমরা লিখি তাহলে এস সমান হইল কি ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এখানে এই সূত্রটা কি আসলো। তো এইভাবে এই সূত্রটাকে বিভিন্নভাবে প্রমাণ করা যায়। ইন্টারমিডিয়েটে এটাকে ক্যালকুলাসের মাধ্যমে প্রমাণ করা আছে, আবার অনেক সময় চিত্র বা গ্রাফের মাধ্যমে এই সূত্রটাকে প্রমাণ করা যায়। গ্রাফের মাধ্যমে কিভাবে প্রমাণ করা যায় সেটা আমি যখন গ্রাফ, এই অধ্যায়ের যতগুলো গ্রাফ আছে সেগুলো যখন পড়াবো তখন গ্রাফের মাধ্যমে প্রমাণ করা দেখাবো। তো এইখানে আমরা গড় বেগের যে কনসেপ্টটা আছে, সমতরণের ক্ষেত্রে গড় বেগ কিভাবে বের করে, ওই কনসেপ্টটাকে আমরা বের করে ব্যবহার করে এস সমান ইউটি প্লাস হাফ ইন্টু যে সূত্রটা আছে সেটা দেখাইলাম। এটাকে বিভিন্নভাবে দেখানো যায়, এক একজন এক একভাবে দেখায়। সো সব ক্ষেত্রেই জিনিসটা এটাই হবে। তো এই আমরা তাহলে এইটা হলো কি গতির যে দ্বিতীয় যে সূত্রটা, সেই সূত্রটা কি আমরা বেগের ক্ষেত্রে, গতির তৃতীয় সূত্র আর বেগের ক্ষেত্রে কি ত্বরণের ক্ষেত্রে যে তৃতীয় সূত্রটা আছে সেটা কি আমরা পেয়ে গেলাম। তো আমরা এখানে সূত্রগুলো যদি আমরা একটু সামারাইজ করি তাহলে আমরা কি কি সূত্র শিখলাম। এখানে সমবেগের ক্ষেত্রে সূত্র শিখলাম এস সমান ভি টি, অথবা গড় বেগের জন্য ভি ভার টি। ত্বরণের ক্ষেত্রে শিখলাম এ সমান কি ইউ প্লাস এ টি, আর ত্বরণের ক্ষেত্রে দূরত্বের সূত্র শিখলাম ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখন
এই যে একটা সূত্র, এখানে আমরা কিন্তু আর একটা সূত্রও শিখছি। এই যে এই সূত্রটা যেখান থেকে গড় বেগের জন্য যে সূত্রটা শিখেছি, এস সমান কি ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু কি টি। এই যে হচ্ছে কি, এটা গড় বেগের জন্য দূরত্ব বের করার সূত্র। ওইটা থেকেই কিন্তু আমরা কি করছি, এই ভি এর এখান থেকে এখানে কি ভি এর মান বসাই দিয়ে হিসাব করে আমরা কি পাইছি, এই সূত্রটা পাইছি। তাহলে মোট সূত্র হইল একটা, এখানে সমবেগ এবং গড় বেগের জন্য এই দুইটা সূত্র আর অতিক্রান্ত দূরত্ব। আর এই গড় বেগের যে মান, গড় বেগের মান কি ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2, মানে এই সূত্র থেকেই কিন্তু। তাহলে এখানে সূত্রগুলো একটার সাথে আর একটা কি গাথা, একটার সাথে আর একটা গাথা সূত্র। তো সমত্বরণের ক্ষেত্রে যখন আমরা গড় বেগের জন্য সূত্র বের করব, এটা এখান থেকে এই ভি সমান কি, ভি বার সমান আছে আদি বেগ প্লাস শেষ বেগ ডিভাইডেড বাই 2। এই মানটাকে যখন আমরা কি এখানে বসিয়ে দিয়েছি, তখন কি এই সূত্রটা আমরা পেয়ে গেছি। আর এই সূত্রে যখন আমরা কি করছি, এটা ইউ হবে। আর এই সূত্রে যখন এই দ্বিতীয় যে সূত্রটা আছে ভি সমান ইউ প্লাস এ টি, এই মানটা যখন আমরা কোথায় এই জায়গায় বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করছি, তখন আমরা এই সূত্রটা পেয়েছি, যেটা আমরা আমি একটু আগেই তোমাদেরকে কি ক্যালকুলেশন করে দেখাই দিলাম। তাহলে এই সূত্রগুলো কি একটার সাথে আরেকটা কি জড়িত। তোমরা যদি বাসায় একবার প্র্যাকটিস করো, তাহলে তোমরা কি খুব সহজেই বুঝে যাবা যে এই সূত্রগুলো কিভাবে কাজ করতেছে। ঠিক আছে, এখন আমরা যদি একটা কাজ করি, যদি আমরা এই যে এই সূত্রটা আছে, এই যে এই সূত্রটা ভি সমান ইউ প্লাস এ টি, এইখান থেকে আমরা টি ক্যালকুলেশন করতে পারি। কিভাবে টি ক্যালকুলেশন করতে পারি আমি একটু ভেঙে ভেঙেই দেখাই। যারা পারো তারা তো পারেই, যারা পারে না তাদের জন্য যদি আমরা একটু ভেঙে দেখি, তাহলে এটাকে আমরা বিপরীত করে রাখলাম। তাহলে বিপরীত করে যদি লিখি, তাহলে আমরা এবার কি লিখতে পারবো, এ টি সমান, এখানে আমি বারবার ভুল করি, ইউ ভি এর জায়গায় ইউ লিখতেছি ভি, লিখতে পারবো কি ভি মাইনাস ইউ। তাহলে এখান থেকে টি সমান কি হবে, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এই যে সূত্রটা আসলো, টি এর মান, সরি টি না, টি সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই কি এ। এই যে এই সূত্রটা টি এর যে একটা সূত্র পাইলাম, এই সূত্রটাকে এবার আমরা কোথায় বসিয়ে দেব, এইখানে বসাই দেব, এইখানে বসাই দিব অথবা এখানে বসাবো। ঠিক আছে, তো এখানে বসাইলে হিসাবটা একটু জটিল হতে পারে, আমরা এইটাতেই সবগুলোই বসাই দেব। এইখানে যদি আমরা বসিয়ে দিই, তাহলে কি হয়, তখন ওইখানে কি বসাইছি এই সূত্র থেকে, তাহলে আমি সামারাইজ করব। তখন এই সূত্র থেকে আমরা এখানে ভি বসাইছি, ভি এর মান বসাই দিছি। এবার কি করব, এই সূত্র থেকে আমরা ভি এর মান না বসিয়ে টি এর মান বসাবো। তাহলে কি হয় আমরা একটু দেখি। তাহলে আমাদের সূত্রটা কি ছিল, এস গড় বেগের যে সূত্র, আমরা সব সময় ওইটা থেকেই আবার আসতেছি। তাহলে এটা সমান ছিল ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তাহলে এই দিকে আমরা টি সমান কি পাইলাম, ভি মাইনাস ইউ বাই এ পাইলাম। ঠিক আছে, তাহলে তখন আমি আবার যদি রিপিট করি, তখন এই জায়গায় ভি এর জায়গায় আমরা কি বসছিলাম, এই সূত্র থেকে ভি সমান ইউ প্লাস এ টি বসিয়েছিলাম। এইটা যখন বসিয়েছি, তখন আমরা একটা সূত্র পাইছি, সেটা আমি দেখাইছি। সেই সূত্রটা হচ্ছে কি ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আমি বারবার রিপিট করতেছি যাতে তোমাদের কি থাকে, মনে থাকে। কিন্তু এবার এই সূত্র থেকে ভি এর মান না বসিয়ে আমরা কার মান বসাবো, এই টি এর মান বসাবো, এই টি এর মান বসাবো। যদি টি এর মান বসাই, তাহলে হিসাবটা কি হয় সেটা আমরা
দেখার চেষ্টা করি। টি সমান হচ্ছে কি ইউ প্লাস এটি, ইউ প্লাস টি এর মান হচ্ছে কি ভি মাইনাস ইউ বাই এ, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ। তাহলে এখানে যদি আমরা হিসাবটা করি তাহলে এখানে হিসাবটা খুবই ইজি। তোমরা ত্রিকোণমিতিতে যারা পড়ছো, ত্রিকোণমিতিতে এই সূত্রটা পড়ছো, এখানে হচ্ছে কি ইউ প্লাস ভি ইন্টু ভি মাইনাস ইউ, অথবা এটাকে যদি আমরা ওইটার সাথে মেলানোর জন্য কি করি, সাজিয়ে লিখি, ইউ প্লাস ভি আছে, এটাকে আমরা ভি প্লাস ইউ লিখলাম, তাহলে কি কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। লব আর লব গুণ করতেছি, হর আর হর গুণ করতেছি, তাহলে এখানে হবে কি 2s। তাহলে এটা কিসের সূত্র? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে কি ভি প্লাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ, এটা কিসের সূত্র তাহলে হবে? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ারের সূত্র হবে। তাহলে এখানে আমরা লিখি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস এ, এখানে আছে কি এস। তাহলে এবার যদি আমরা এটাকে আর গুণ করি তাহলে কি দাঁড়াবে? তাহলে দাঁড়াবে হচ্ছে আগের মধ্যে এটা আর এটা যদি আমরা গুণ করি, আর এখানে নিচে কি 1, এটাকে আর এটাকে যদি গুণ করি তাহলে কি হবে? বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান 2a। একইভাবে যদি ইউ স্কোয়ারকে আমরা পজিশন চেঞ্জ করি, সঙ্গী চেঞ্জ করি, বা সমান চিহ্নের ডান বাম চেঞ্জ করি, তাহলে কি হবে? এ এস প্লাস ইউ স্কোয়ার হবে, অথবা এটাকে সাজিয়ে যদি লিখি ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে এইখান থেকে আমরা গতির যে আর একটা সূত্র, সেই সূত্রটা পেয়ে গেলাম, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2a। এইভাবেই গতির সমস্ত সূত্র কি হিসাব করা যাবে। ঠিক আছে, তো আমরা গতির যে সমস্ত সূত্র আছে সেই সমস্ত সূত্রগুলো কি আমরা আস্তে আস্তে কি দেখলাম। তো আমরা যদি এই সমস্ত সূত্রগুলোকে আর একবার সামারাইজ করি তাহলে আমরা এইভাবে সামারাইজ করি। তো প্রথমে হচ্ছে সমবেগ, সমবেগের জন্য সূত্র, দূরত্বের সূত্র এস সমান আছে কি বি টি। আর এরপর আছে সমত্বরণের জন্য কি, সমত্বরণের জন্য গড় বেগ যদি ভি প্রাইম হয়, মানে যে তাহলে এস সমান হবে কি ভি প্রাইম টি। অসমত্বরণের জন্য গড় বেগ যদি ভি বার হয় তারপরেও এস সমান ভি প্রাইম ভি বার টি হবে, কিন্তু আমরা সূত্রগুলো সমত্বরণের জন্য প্রতিপাদন করব, এই জন্য আমরা বলতেছি সমত্বরণের জন্য যদি গড় বেগ ভি বার হয় তো অতিক্রান্ত দূরত্ব হবে ভি বার টি। তাহলে সমবেগের জন্য, এই সমবেগের জন্য আবার এই যে ভি বার, এটা আমরা পড়ছি সমান আছে আদিবেগ যোগ শেষ বেগ ডিভাইড বাই 2। আদিবেগ এবং শেষ বেগের গাণিতিক গড়টাই হচ্ছে সমত্বরণের জন্য কি গড় বেগ, যেখানে অসমত্বরণের জন্য গড় বেগ হচ্ছে মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। জাস্ট রিমাইন্ড করে দিলাম আমি, ঠিক আছে। তো এই সূত্র, তাহলে এই সূত্র এখানে যদি আমরা তাহলে বসিয়ে দেই তাহলে এস সমান আছে কি ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু টি। আবার সমত্বরণের জন্য আমরা আদিবেগ এবং শেষ বেগের একটা কি জানি, সম্পর্ক জানি, ইউ প্লাস এ টি। তাহলে যখন আমরা এই ভি এর মান এখানে বসিয়ে দেব তখন এস এর একটা সূত্র পাবো, সেটা হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আর যখন এইখান থেকে আমরা টি ক্যালকুলেশন করব এইভাবে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ ক্যালকুলেশন করি, এই টি এর মান যখন এইখানে বসিয়ে দেব, ভি এর মান না বসিয়ে, তখন আমরা যে সূত্রটা পাবো সেটা হচ্ছে ভি স্কোয়ার
সমান ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে এই ছিল মোটামুটি কি আমাদের সমস্ত সূত্র। তাহলে সমবেগের জন্য এই সূত্র আর সমত্বরণের জন্য মোটামুটি এই সূত্র, আর সেই সাথে সাথে এই দুইটা সূত্র। এটা হচ্ছে ত্বরণের জন্য সর্বাধিক ব্যবহৃত সূত্র হচ্ছে এগুলো। এর পাশাপাশি কখনো কখনো এই সূত্রটাও কি, যখন সমত্বরণের জন্য আদিবেগ শেষবেগ সময় দেওয়া থাকবে তখন এইভাবে দূরত্ব বের করা যাবে। তাহলে মোটামুটি যে সূত্রগুলোকে আমি দাগ দিয়ে দিলাম, স্কয়ার এই আয়ত্ত দিয়ে দাগ দিছি, এই কয়েকটা সূত্র মোটামুটি কি হবে সবচেয়ে বেশি ইউজ হবে। তো এগুলোকেই বলা হচ্ছে কি গতির যে মেইন যে 4টা বা 5টা সূত্র। কয়টা এখানে? 1টা 2টা 3টা 4টা। এগুলো হচ্ছে গতির কি, এই 4টা হচ্ছে ফান্ডামেন্টাল সূত্র। তার মধ্যে একটা হচ্ছে কি সমবেগের জন্য, আর এখানে 2টা, আর এইটা হচ্ছে সমত্বরণের জন্য। এই সূত্রগুলো প্রযোজ্য। তো ম্যাক্সিমাম অঙ্কে এই সূত্রগুলোই ব্যবহার করা হবে। মূলত এই 3টা, এই 2টা আর এখানে একটা, এই 3টা সূত্র কি হবে সবচেয়ে বেশি ব্যবহার হবে। আর কখনো কখনো কিছু অঙ্ক এইটা এই সূত্রটাকে শর্টকাটের মতো করে কিছু কিছু অঙ্ক এটা কি এই সূত্র দিয়ে করা যাবে। এই সূত্র দিয়ে যে অঙ্কগুলো করা যাবে সেই অঙ্কগুলো এটা এবং এটা দিয়েও ডেফিনেটলি করা যাবে। তার কারণ হচ্ছে আমরা এই সূত্রটা কি, এই 3টা সূত্রকেই আমরা এই সূত্র থেকে কি নিয়ে আসছি, অর্থাৎ এই 3টা সূত্রের সাথেই এ সংযুক্ত। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের কি গতির বিভিন্ন সূত্রগুলো কোত্থেকে আসলো, কিভাবে আসলো, এগুলো আমরা খুব সহজেই দেখানোর চেষ্টা করছি। অন্য কোনো ওয়েতেও এই সূত্রগুলোকে কি করা যায়, প্রতিপাদন করা যায়, কিন্তু আমি একদম বেসিক নিয়মে কি করে দিলাম, সূত্রগুলো শেখাই দিলাম, যাতে তোমরা কি করতে পারো, সূত্রগুলো যারা মুখস্থ করো তারা তো মুখস্থ করতেই পারবা। আর অনেকে আছে মুখস্থ না করে লিঙ্ক করিতে চায়, যে কোন সূত্র থেকে কোন সূত্র আসলে ওইভাবে একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা মাথার মধ্যে কি করতে পারে, সে নিজে নিজে ব্রেন একটু ফাস্ট হলে নিজে নিজে হিসাব করে সূত্রগুলোকে কি করতে পারে, সে রিজেনারেট করতে পারে। ভুলে গেলেও সে অনেক সময় কি করতে পারে, যদিও এইভাবে পড়াটাই সবচেয়ে ভালো, এইভাবে পড়লে কি সূত্রগুলো সবচেয়ে ভালো মনে থাকে। তো তাদের জন্য আমি খুব সহজেই সূত্রগুলোকে কি করে দিলাম। এই সূত্রগুলো সম্পর্কে আমি একটা ছোট্ট ইনফরমেশন দিব, বিশেষ করে ত্বরণের যে সমত্বরণের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলোকে যদি আমি একটু করে দেই, একসাথে যদি লিখি, তাহলে এখানে একটা জিনিস দেখতে পাবা যে অঙ্ক করার ক্ষেত্রে আমরা কিভাবে এই সূত্রগুলোকে ইউজ করব। একটা জিনিস মাথায় রাখবা, এখানে খুব ভালো করে যদি আমরা খেয়াল করি, তো এখানে মোট রাশি হচ্ছে, এখানে আমরা যদি বলি গতি অধ্যায়ের আমরা যে সূত্রগুলো ব্যবহার করছি, বিশেষ করে এই সূত্রগুলো ত্বরণের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে রাশি মোটামুটি 5টা। একটা আছে সরণ এস, আরেকটা আছে কি আদিবেগ, একটা আছে শেষ বেগ, একটা আছে ত্বরণ, আর একটা আছে সময়। এই 5টা রাশি দেখো, তাই না? এই 5টা রাশি, এই 5টা রাশির মধ্যে দেখো প্রত্যেকটা সূত্রেই 4টা করে আছে, একটা করে মিসিং। প্রত্যেকটা সূত্রে কয়টা করে আছে? 4টা করে আছে, একটা করে মিসিং। যেমন এই সূত্র থেকে হিসাব করি, এই সূত্রে কে মিসিং, এই সূত্রে এস মিসিং, এই সূত্রে কে মিসিং, এই সূত্রে টি মিসিং, এই সূত্রে কে মিসিং, এই সূত্রে শেষ বেগ মিসিং। কারণ আমরা যখন অঙ্কগুলো করব, এই অঙ্কগুলো করার ক্ষেত্রে প্রত্যেকটা অঙ্কে কোনো না কোনোভাবেই 3টা করে ইনফরমেশন দেওয়া থাকবে। এই 4টে ইনফরমেশনের মধ্যে প্রতিটি অঙ্কেই 3টা করে ইনফরমেশন অবশ্যই দেওয়া থাকতেই হবে, তাছাড়া অঙ্ক হবে না। 3টা ইনফরমেশন তোমাদের খুঁজতে হবে। এই 5টা ইনফরমেশনের মধ্যে যে কোনো 3টা ইনফরমেশন দেওয়া থাকবে। এই 3টা ইনফরমেশন থেকে আমরা বাকি যে কোনো একটা ইনফরমেশন বের করব। উদাহরণ হিসাবে এই 3টা ইনফরমেশন যদি দেওয়া থাকে, তাহলে আমরা যদি এই ইনফরমেশনটা বের করতে চাই, তাহলে আমাদেরকে কোন সূত্র ব্যবহার করতে হবে? যে সূত্রে কি নাই, টি নাই, কারণ টি এর আমাদের দরকার নাই, দেওয়া আছে এই 3টা, বের করব এইটা। তাহলে আমরা কোন সূত্রে যাব? এই সূত্রে যাব। আবার যদি এই 3টা দেওয়া আছে কিন্তু টি বের করব,
তখন আমরা কোন সূত্রে যাব, যেটাতে এ নাই। এ নাই কোন সূত্রে? হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবা, এ ছাড়া কোনো সূত্র নাই। তার মানে যদি এ দেওয়া না থাকে তাহলে অন্য তিনটা ইনফরমেশন ব্যবহার করে অবশ্যই এ বের করে নিতে হবে। হ্যাঁ, এই সূত্রে এ নাই, এই সূত্রে চারটা সূত্র দেখো, এই চারটা সূত্রের মধ্যে এইটাতে এ নাই। সেক্ষেত্রে যদি এই তিনটা দেওয়া থাকে, টি বের করতে হয়, সেক্ষেত্রে এইটা ব্যবহার করা যেতে পারে। তা এইভাবে করা যেতে পারে। তাহলে এইটার সাথে এটাও অ্যাড হইলো। তাহলে এই সূত্রে নাই কি? এই সূত্রে এ নাই। তাহলে এই মোট চারটা সূত্র, চারটা সূত্রের মধ্যে যে কোনো তিনটা যদি দেওয়া থাকে আর একটা যদি দেওয়া না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এই চারটে, এই তিনটা, এই একটা আর এই তিনটা কি ইউজ করতে পারবো ত্বরণের ক্ষেত্রে। অথবা আরেকটা ওয়ে করা যায় যে আমরা সাধারণত যদি ত্বরণ দেওয়া না থাকে, অন্য কোনো ইনফরমেশন দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা সবার আগে কি করি, ত্বরণটাকে বের করার চেষ্টা করি। মানে এই অঙ্কটা এভাবেও করা যেতে পারে। এটা দেওয়া আছে আর টি বের করতে হবে, তাহলে আমরা কি করব, আগে ত্বরণ কি করব, বের করব, তারপর যে কোনো একটা সূত্র ব্যবহার করলেই টি বের হবে। অথবা সহজে মাথায় রাখতে পারি এই চারটা সূত্র, এই চারটা সূত্রের মধ্যে প্রত্যেকটা সূত্রেই একটা করে জিনিস কি আছে, মিসিং আছে। এখানে মিসিং আছে কি, এখানে এ মিসিং আছে, এখানে কি আছে, এ মিসিং আছে। তাহলে আমরা এখানে মিসিং আছে এ। তাহলে যে অঙ্ক, যে অঙ্কই থাক না কেন, প্রত্যেকটা অঙ্কে অবশ্যই এই চারটা করে ইনফরমেশন, চারটার মধ্যে যে কোনো তিনটা ইনফরমেশন অবশ্যই দেওয়া থাকবে। ওই তিনটা ইনফরমেশন আর যে কোনো একটা, যেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে, সেইটা সহ মোট চারটা। তাহলে তিনটা ইনফরমেশন দেওয়া থাকবে আর আমরা একটা বের করব। তাহলে যদি সেটা বের করতে চাই, সেটা সহ মোট চারটা ইনফরমেশন, ওই চারটা ইনফরমেশন যে সূত্রে আছে আমরা সেই সূত্র ব্যবহার করব। এটা হচ্ছে মোটামুটি কি এই অঙ্কের একটা, এই অধ্যায়ের একটা কি অঙ্ক করার একটা বেসিক গাইডলাইন। এটা মাথার মধ্যে গেঁথে রাখবা, প্রয়োজনীয় গ্রামের ভাষায় এটাকে বলা হয়, অনেক সময় বলা হয় যে এটা তাবিজ, গলার তাবিজ বানায় রাখতে হবে। এই কথাটাকে, আমি এখন যে কথাটা বললাম, এই কথাটাকে কি করতে হবে, গলার তাবিজ বানাইতে হবে। কেমন তাবিজটা, কেমন, যে এস, ইউ, ভি, এ এবং টি, এই পাঁচটা, অবশ্যই ত্বরণের ক্ষেত্রে এগুলো হবে, সমবেগের ক্ষেত্রে আমি বলছি না, সমবেগের ক্ষেত্রে একটাই সূত্র। এই পাঁচটার মধ্যে তোমার অঙ্কে যে কোনো তিনটা ইনফরমেশন দেওয়া থাকতেই হবে, তাছাড়া কোনো অঙ্ক হবে না। তো এই তিনটা ইনফরমেশন দেওয়া থাকবে আর যে কোনো একটা ইনফরমেশন আমরা কি করব, বের করব। তাহলে ওইটা এ লিখলাম, এ না, এখানে একটা, যে কোনো একটা ইনফরমেশন বের করতে হবে। তাহলে মোট হইল কয়টা, এই দুইটা মিলে মোট হইল চারটা। আর আমাদের চারটা সূত্রের প্রত্যেকটা সূত্রেই চারটা চারটা করে ইনফরমেশন আছে। ভালো করে দেখো, তাহলে ওই চারটা ইনফরমেশন এই চারটা সূত্রের মধ্যে যেখানে আছে সেই সূত্র প্রয়োগ করে আমরা কি করব, অঙ্কগুলো করতে পারবো। তাহলে এই কথাটাকে কি করতে হবে, গলার তাবিজ বানাইতে হবে। প্রয়োজনে আমি যেটা বললাম তোমরা এটা কি করো, পজ করো, ভিডিওটা পজ করে এই কথাটাকে কি খাতায় নোট করে রাখো। ঠিক আছে, এটা সারা জীবন কাজে দিবে, সারা জীবন এটা কি কাজে দিবে। তো আজকে আমরা এই পর্যন্ত শেষ করি। এর পরের দিন আমরা গ্রাফ নিয়ে আলোচনা করব। সো গ্রাফের আগে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিভিন্ন যে আমরা যে সংখ্যাগুলো বললাম, এই সংখ্যাগুলোর সংকেত, এদের মাত্রা এবং এদের একক, এগুলো কিভাবে হিসাব করে সেগুলোর উপর একটা ক্লাস নেব। তারপর আমরা গ্রাফগুলো দেখব, দেখার পর তারপর আমরা গাণিতিক যে হিসাব নিকাশগুলো আছে সেগুলোতে যাব। তোমরা আমাদের সাথেই থাকবা। তো সবার জন্য শুভকামনা করে আজকে এই পর্যন্তই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।
আচ্ছা